This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। और बंगाल के मेरे भाइयों बहनों, आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। এবারের ভোটে গ্যারান্টির রমরমা, একদিকে মোদির গ্যারান্টি আর একদিকে দিদির গ্যারান্টি। ওয়ারেন্টির জমানা এটা, সচরাচর গ্যারান্টি কেউ দেয় না, কিন্তু খেয়াল করে দেখুন কারা গ্যারান্টি দিচ্ছে। রাজনৈতিক দল যাদের ওই গ্যারান্টি ওয়ারেন্টি মানে কোনো কিছুতেই খুব একটা কিছু লোকজন নিশ্চয়তা পায় না, কিন্তু তারাই এই ওয়ারেন্টির জমানায় দুদলই, আমাদের এখানে যদি ধরেন বিজেপি তৃণমূল দুদলই, তারা বুক ঠুকে গ্যারান্টি দিচ্ছে। গত 7ই এপ্রিল কোচবিহারে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেই সভায় অনেকটা গ্যারান্টি দেওয়ার ঢঙ্গেই তো প্রধানমন্ত্রী বলে গেছেন যে আগামী 5 বছরে দুর্নীতিগ্রস্তদের ঘুম ছুটিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে ওই একই কথা বলেছেন। তার সরকার দুর্নীতি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাই ভোটের পরেও এজেন্সির কাজ বন্ধ হবে না। এটাই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ দুর্নীতির যে তদন্তগুলো ইডি আর সিবিআই করছে সেগুলো বন্ধ তো হবেই না, উল্টে আরও গতি পাবে। এটা একটা বার্তা সাধারণ মানুষের কাছে। হয়তো তারা ভাবছেন যে কোথাও গিয়ে এবার এটা সুরাহাতালে হবে আর কি। আর অপোনেন্ট পার্টিগুলোর কাছে এটা আবার একটা সতর্ক বার্তা যে আবার তাহলে এবার কি, এরকম একটা টেনশনের স্রোত শিরদাঁড়া দিয়ে অনেকেরই ওঠানামা করবে আর কি। এই দুটো এক বার্তায় দুদলকে এইভাবে মানে বার্তা এবং সতর্ক বার্তা একসঙ্গে দেওয়ার এরকম একটা অসাধারণ এক্সাম্পল খুব কম পাওয়া যায়। আবার তার মধ্যে একটা অন্যরকম বার্তাও আছে, অপেক্ষার বার্তা। লোকজনের মনে হতেই পারে যে তাহলে যে তদন্তগুলো শুরু হয়েছিল বেশ জোর কদমে চলছিল, তারপরে দেখছি চলছে তো চলছেই, সেগুলো আরও কতদিন চলবে কে জানে। এরকম একটা বার্তা যখন দিলেন আগামী আরও 5 বছর ধরে ভোটের পর, তারপর আবার পরের ভোট, কে জানে কতদিন চলবে। তো যাই হোক, একটা বার্তা 3 রকম একটা অ্যাঙ্গেল থেকে আমাদের কাছে পৌঁছে গেছে, আমাদের কাছে অন্য যার কাছে পৌঁছে গেছে। এই বার্তাটাই দিতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী, যে এটাই চেয়েছিলেন সবার কাছে যত রকমভাবে পৌঁছবে তত বেশি বিভিন্ন রকম উদ্দেশ্য সিদ্ধ হবে। হয়তো ভোটের বাজারে আমরা কেউ অনেকেই ভাববো যে এই তো এরকম আরও 5 বছর তার মানে দরকার, সেই জন্য তারা গিয়ে ভোট দেবেন আর কি। আবার বিরোধী দলের লোকজন যাদের শিরদাঁড়া দিয়ে অনেকেরই ওই স্রোত বইছে ঠান্ডা কুল, তো তারা হয়তো ভাববেন যে এই রে আবার এজেন্সি আসবে, তার থেকে কোথাও গিয়ে কি করলে আর কি এজেন্সিকে এড়ানো যাবে, সেই সব ভাবনা চিন্তা করবেন। এরকম চলবে, সব কিছুরই প্রভাব হচ্ছে ভোটে পড়বে, এটা পরিষ্কার। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিবদের বৈঠকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী এবং আমলাদের তিনি নাকি নির্দেশ দিয়েছিলেন যে আগামী 5 বছরের কাজের রূপরেখাটা তৈরি করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদেরও প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন যে আগামী 5 বছরের কাজের ছক সাজিয়ে ফেলতে হবে। ভাবুন, যার সামনেই কদিন পরের থেকে ভোটের পরীক্ষা শুরু, তিনি পরের ক্লাসের প্রিপারেশান নিয়ে নিতে শুরু করেছেন। পরীক্ষায় পাস না ফেল তা না জেনেই কী করে এরকমভাবে কেন্দ্রীয় সরকারি আমলা আর মন্ত্রীদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছেন? এইসব প্রশ্নের একটাই উত্তর হতে পারে, কনফিডেন্স, আত্মবিশ্বাস। প্রধানমন্ত্রীর এটা আত্মবিশ্বাস কতটা, মানে কনফিডেন্স কতটা, অতিরিক্ত আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স, সেটা বিরোধীরা প্রচার করছে সেটা ঠিক কিনা, এই বিষয়গুলো এখন চলবে আর কি। এইটার উপরে কিন্তু আসল বিষয়টা
অপেক্ষা করে আছে বা কোথাও গিয়ে নির্ভর করে আছে। কি বলি না আমরা, এটাই হচ্ছে এবার ইলেকশনের কি আর কি মূল চাবিকাঠি। ভোট প্রচারের আগে শুভ মহরত এটা হয়, তো সেই শুভ মহরতেরও হওয়ার আগে সংসদের অধিবেশনেই নরেন্দ্র মোদী বলে দিয়েছিলেন যে এবারে বিজেপি একাই নাকি 370টা সিট পাবে আর এনডিএ 400-র বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। প্রধানমন্ত্রী 400+ বলেছিলেন, নির্দিষ্ট করে বলেননি যে 400 পার করে কোথায় গিয়ে থামবে এনডিএ, সেটা স্পেসিফিক করার দায়িত্ব কি নিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারের দিনহাটায় মুখ্যমন্ত্রী বলেছেন 400 নয়, এনডিএ নাকি 420টা আসন পাবে। এবার কেন বললেন, এই গোটা ব্যাপারটার মধ্যে কতটা সার্কাজম আছে, মানে একটা শ্লেষ মেশানো আছে, নাকি কোনো সময় অনেক সময় ভেতরে যেটা চলে সেটাই মুখে চলে আসে। মানে রাজনীতিকদের তো কোথায় কি বলতে চান, কার আত্মবিশ্বাস কে বাড়াতে চান বা কীভাবে কমাতে চান, মানে বাড়াচ্ছেন আত্মবিশ্বাসটা কমাচ্ছেন, সেটাও কিন্তু বোঝা আপনার আমার কর্তব্য না। पहले बोला था जब बंगाल में इलेक्शन हुआ था, इसका बाद 200 पार, 70 में रुक गया, 294 सीट था। और अभी हिंदुस्तान में 543 में इलेक्शन हो रहा है। अभी से बोलने शुरू किया आपका बार 400 पार। हम बोला 400 पार क्यों, 420 में जाओ ना, 420 पार करो, तब तो 420 का सरकार बनेगा जो देश के लिए लोगों को जेल खाना में डालेंगे, लोगों को चुन चुन के मारोगे, IBED भेजोगे, NIA भेजोगे, इनकम टैक्स भेजोगे। না, তাহলে কোথাও গিয়ে কটাক্ষই করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। 420 এই কথাটা কেউ আর প্রশংসা করতে কেউ বলেন না, কিন্তু এটা কিন্তু মাথায় রেখে দেবেন যে রাজনৈতিক নেতা তো তাদের ফেস ভ্যালুতে সবসময় নিতে নেই, তারা বলেন যেগুলো 2-3টে মানে থাকে। তো এক্ষেত্রে ওই 420টা তিনি কী অর্থে বলেছেন, হয়তো আপনারা যেভাবে 420কে ব্যাখ্যা করবেন বা 420 বললেই মনের মধ্যে যে ছবিটা ভেসে ওঠে, যে কথাগুলো ভেসে ওঠে, হয়তো তিনি সেগুলো বলতে চানইনি। তিনি হয়তো সত্যিই 420 বলতে চেয়েছেন, 420টা সিটের কথা বলতে চেয়েছেন। মুশকিল হয়ে যাবে কিন্তু তখন। কিন্তু সংখ্যাটাকে ওই সংখ্যা হিসেবে যদি দেখতে শুরু করেন, তাহলে মনের মধ্যে একটা প্রশ্ন খচখচ করতে শুরু করতে পারে। কটাক্ষ করতে গিয়ে কি তিনি ওই খেলা শেষের আগেই আসলে হার স্বীকার করে নিলেন নাকি, মানে এই প্রশ্নটা কিন্তু উঠবে। দেখুন, লোকসভায় মোট আসন সংখ্যা কত, 543। এবার সরকার গড়তে লাগে 272টা। এবার 2019-এ শুধু হিন্দি বলয়ের রাজ্যগুলোর থেকেই এনডিএ জোট পেয়েছিল 203টি আসন। মাথায় রাখবেন, হিন্দি বলয়ে মোট লোকসভা কেন্দ্র 225, তার মধ্যে 203টেই জিতে নিয়েছিল এনডিএ। এবার লোকসভার ম্যাজিক ফিগার যদি 272 হয় আর হিন্দি বলয়ের রাজ্যগুলোর থেকে এনডিএ যদি এবারও ওই 203টে আসন জিতে ফেলে, তার মানে কি, খেলা তো ওখানেই শেষ হয়ে গেছে, যেরকম 19-এ গেছিল। এবার 2019-এ রাম মন্দির প্রতিশ্রুতি ছিল, আর 2024-এর আগে লোকসভা ভোটের আগে রাম মন্দিরটা বাস্তব। অযোধ্যার মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেছে, রামচন্দ্র নিত্য পুজো পাচ্ছেন এবং বিজেপির আশা যে সেই পুজোর প্রসাদ তারা ভোট বাক্সে পাবেন। এবার হিন্দি বলয়ের যে জনতা, তারা জনতা শুধু না, জনতা জনার্দন, তারা দুহাত ভরে আশীর্বাদ করবে, এটাই তো ভাবছে বিজেপি। এবার যদি হিন্দি বলয় থেকেই 200+ আসন নিয়ে ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে যায় এনডিএ এবারও, তাহলে তাদের সরকার গড়া তো আটকাবেই না। তখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সরকার গড়াটা খুব একটা সমস্যা নয়, সমস্যা বা টার্গেট কতগুলো আসন পেয়ে সরকার গড়বে, মানে রেকর্ড আর কি। রেকর্ডের জন্যই তো সবাই ছোটে। প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদীর 400 পার করে যাওয়ার টার্গেট শেষ পর্যন্ত এনডিএ পূরণ করতে পারবে কি পারবে না, বা করলে পেরিয়ে গিয়ে কার ভবিষ্যৎবাণী তারা সত্যি প্রমাণ করবে। একটা ওই প্রত্যেকটার একটা বার থাকে তো, মানে ধরুন প্রাথমিক লক্ষ্য 400 পেরিয়ে গেলে পরের ধাপ 420, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো এইরকম টার্গেট ধরে ধরে কেউ এগোতে পারেন, আমাদেরও ম্যাচ করানোর সময় এইভাবে টার্গেট ধরে ধরেই ম্যাচ করাতে হবে। এবার নরেন্দ্র মোদীর লক্ষ্য মেনে এনডিএ যদি এবার 400 পার করতে হয়,
তাহলে এই হিন্দি বলয়ের থেকে আরও একবার 200টার বেশি আসন জিততে হবে, তারপরে বাকি 103 আসন থেকে আরও 200 আসন জেতার লড়াইটা থাকবে। এবার এই যে বাড়তি 200, এক্ষেত্রে বিজেপির টার্গেট হচ্ছে দক্ষিণ ভারত আর পূর্ব ভারত, কারণ এই দুটো জায়গাতেই 2019-এর লোকসভা ভোটে সেরকম ফল করতে পারেনি তারা। এবার ওই জায়গার থেকে মানে ওই টার্গেট পূরণ করতে গেলে এই দুটো জায়গায় ভালো ফল করতেই হবে। কিন্তু দক্ষিণ আর পূর্ব ভারতে কি শুধু রামের নামেই কাজ হবে? বিরোধীরা বলছেন হবে না, আর সেটা বুঝেই নাকি এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। তৃণমূল তো বলছে একেবারে বুথ স্তর থেকে বেছে বেছে তাদের নেতা কর্মীদের অ্যারেস্ট করার জন্য এজেন্সিগুলোকে বিজেপি ব্যবহার করছে। আজ মুখ্যমন্ত্রীও বলেছেন এজেন্সি যদি ছেলেদের অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে দলের মহিলা কর্মীদের তিনি বুথে বসিয়ে দেবেন। আবার সেই নারী শক্তির জয়গান। খেয়াল করে দেখুন প্রত্যেকটা কথার মধ্যে ইলেকশনের কি পয়েন্টগুলোকে তুলে তুলে ধরে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভোটে জেতার ব্যাপারে প্রধানমন্ত্রী যদি এতই কনফিডেন্ট হন তাহলে এজেন্সিকে ব্যবহার করতে হচ্ছে কেন? এবং শুধু প্রশ্ন করেই সন্তুষ্ট হননি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন যে সাহস থাকলে মুখোমুখি বিতর্কে বসুন প্রধানমন্ত্রী। এবং এই জায়গাটাতে আপনাদের একটা জিনিস কিন্তু পরিচয় করে বুঝে নিতে হবে যে এই বক্তব্যগুলোর মধ্যে দিয়ে আমরা প্রাথমিকভাবে যে জিনিসটার জন্য আশায় বসেছিলাম যে এই এজেন্সিগুলো বিভিন্ন ব্যাপারে তদন্ত করছে, ইডি, সিবিআই, এনআইএ পরবর্তী ক্ষেত্রে, এবং কি বিষয়ের তদন্ত ভাবুন তো। এই যে মানে ধারাবাহিক একটা দুর্নীতির চক্র আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছিল। এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে এত কিছু আমরা শুনলাম, এত টাকার পাহাড় দেখলাম, তার মালিককে, কতটা দুর্নীতি হয়েছে, কজন করেছে, কে আছে, এটা তো আমাদের জানার আগ্রহ রয়েছে। এবার ধরুন তারপর রেশন দুর্নীতি, সেই দুর্নীতির টাকা কে পেয়েছেন, কোথায় পেয়েছেন, কত টাকা, কে জড়িত, জানার আগ্রহ রয়েছে। আবার ধরুন তারপরে এই সন্দেশখালির ইস্যু, কারা এই শেখ শাহজাহানকে বাঁচাতে হামলা করেছিল এবং ওখানে ঠিক কি হতো, এটা জানার আগ্রহ রয়েছে। আবার ধরুন জলপাইগুড়ি বা রাজ্যের অন্যান্য প্রান্তে আবাস বা 100 দিনের যে বিভিন্ন অভিযোগগুলো বারবার তুলছে যে শাসক দল, যে কেন্দ্র বঞ্চনা করছে, টাকা আটকে রেখেছে, এই জন্য সাধারণ মানুষ টাকা পাচ্ছেন না। সত্যিটা কি সেটা? নাকি যেটা বিজেপি বলছে বা সরকার বলছে যে এদের সবাইকে টাকা দেওয়া হয়েছিল, রাজ্য সরকারের কাছে টাকা পাঠানো হয়েছিল, কিন্তু সে টাকার কোনো রকম হিসেব পাওয়া যায়নি, কোথায় কী খাতে খরচ হয়েছে, সেটাও তো জানার আগ্রহ রয়েছে, কে সত্যি কথা বলছেন। এবার এইগুলোর জন্য আমাদের তো ভরসা করে থাকতে হতো এজেন্সির ওপর, তারাই তো আমাদের চোখ, মুখ, নাক, কান সব কিছু, তারাই আমাদের আশা, ভরসা সব কিছু এই মুহূর্তে। এবার এইটা যত বেশি আমাদের বিশ্বাস হবে, যত এদের ওপর আমাদের আস্থা থাকবে, তত বেশি ভোটের বাক্সে অন্যরকম প্রভাব পড়ার কথা। এবার সেখানটায় যদি বারবার এটা বলে লোকের মনে ঢুকিয়ে দেওয়া যায় যে আসলে এরা এজেন্সিগুলো এগুলো সমস্তটা ভুল, মায়া, এদের যেটা দেখায় সে কাজটা এরা করে না, অ্যাকচুয়ালি এরা করে সেটাই যেটা কেন্দ্রীয় সরকার বলে দেয়, এবং সেটা পুরোটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুধুমাত্র তাদের একটাই লক্ষ্য, এই বিরোধীদের কোথাও গিয়ে দুর্নাম করা, তাদের বেছে বেছে জেলে পোড়া, তাদের হেনস্থা করা। তাহলে কি দাঁড়ালো? তাহলে তো ভিলেন হয়ে গেল এজেন্সি, যে এজেন্সি এখানে এসে বাংলার বদনাম করছে। এবার এইটা যদি একবার প্রমাণ হয়ে যায় তাহলে তো যেটা নিয়ে এত কথা, এই যে এত দুর্নীতি, এত প্রশ্ন, সব মিথ্যে হয়ে গেল, তাহলে থাকলোই না তাহলে এই গোটা গল্পগুলো কিছু। আর যদি কোনো রকম এরকম বিরূপ বিষয় নাই থেকে থাকে তাহলে তো শাসক দলের পোয়া বাড়ো, পুরো স্লেট পরিষ্কার, সাদা ধবধবে, কোনো অভিযোগই নেই। অভিযোগ যখন নেই তখন তো শুধু উন্নয়ন আছে আর লক্ষ্মীর ভাণ্ডার আছে, তাহলে তো ব্যাস কী হবে বুঝতেই পারছেন। এইভাবেই পুরো অঙ্কগুলোকে করা হয় এবং এইভাবেই প্রচারগুলো করা হয়। প্রত্যেকটা কথার মধ্যে দেখবেন সেই জায়গাটায় নিয়ে গিয়ে ফেলার চেষ্টা আছে। কিন্তু এইবারের ভোটে এত কিছুর পর তাহলে কি আপনাদের মনে হচ্ছে না দুর্নীতিটাই মুখ্য ইস্যু? বিজেপি কি এমন একটা অস্ত্র বেছে নিয়েছে যার মোকাবিলা করতে তৃণমূলকে ঘুরে ফিরে সেই ষড়যন্ত্রের তত্ত্বেই আটকে থাকতে হচ্ছে? একদিন मेरे को सब बैठो ना, चलो एक टीवी पैनल में डिस्कशन हो जाए, जो झूठा बात कहते हो
तुम तुम्हारा बात रखो, हम हमारा बात रखते हैं। हम देखते हैं कौन जीतते हैं कौन हारते हैं, वो तो जनताটাই ঠিক करेगा। যদি অ্যারেস্ট করে নিয়ে যায় ছেলেদের, মা বোনদের ভোটে এজেন্ট বসিয়ে দেবেন। মা বোনেরা যে রান্না করে সে ভূতের কাজও করে, जो मर्जी करते हैं। अगर ऐसे ही चुनाव में जीतेंगे तो एनआईए क्यों भेजता है, सीबीआई के देखे क्यों अरेस्ट करता है? ईडी, आईबी, सीबीआई ये सब सारे अपने काम सारी एजेंसी जो है कर रही है। भारत को भ्रष्टाचार मुक्त करना है, ये हमारे प्रधानमंत्री का संकल्प है। यदि सारी एजेंसीज काम कर रही हैं, उनको लगता है कि एजेंसीज ने गलत तरीके से उन्हें फंसाया है, निराधार आरोपों के आधार पर उनको फंसाकर जो है जेल में डाला है, तो अदालत में तो उनको अदालत से संरक्षण प्राप्त हो सकता है। ये बोलकर हिम्मत कर लें कि अदालत को भी कब्जे में ले लिया है भारतीय जनता पार्टी ने, ऐसा संभव है? মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে ডিবেটে বসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং শুনলেন তো চ্যালেঞ্জটা হিন্দিতে, যাতে বুঝতে কোনো অসুবিধে না হয়। কিন্তু প্রধানমন্ত্রীর আগেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরটা দিয়ে দিলেন রাজনাথ সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। তিনি তো বললেন এজেন্সি তাদের কর্মীদের ফাঁসাচ্ছে মনে করলে কেন আদালতে সেটা প্রমাণ করতে পারছে না তৃণমূল? আজ রেশন দুর্নীতিকাণ্ডে তৃতীয় চার্জশিট জমা দিয়ে দিয়েছে ইডি। স্পেশাল কোর্ট ইডি দাবি করেছে যে এ রাজ্য থেকে রেশন দুর্নীতির 350 কোটি টাকা নাকি দুবাইয়ে পাচার হয়েছে। বাংলাদেশ থেকে সেই টাকা হাওয়ালার মাধ্যমে দুবাইতে পাচার হয়েছে বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু কে টাকা এভাবে বিদেশে পাচার করলো? ইডি বলছে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসী নাকি এই টাকা পাচারের পেছনে রয়েছেন। রেশন দুর্নীতি মামলার প্রথম চার্জশিটে ইডি কিন্তু দাবি করেছিল যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 750 কোটি টাকা, কি অসাধারণ! টাকাগুলো কত ছোটোখাটো ব্যাপার হয়ে গেছে, কিন্তু অক্লেশে বলে দিচ্ছি 750 কোটি কোনো ব্যাপার না। এই 750 কোটি টাকা নাকি এই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিদেশে পাচার করেছিলেন। আর যার কমিশন পেয়েছিলেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্করাঢ্য। এই অভিযোগই করেছিল ইডি এবং ইডি তার সঙ্গে জুড়ে দিয়েছিল এই শঙ্করাঢ্যর ঘনিষ্ঠ হচ্ছে ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। অর্থাৎ ইডি কি ঘুরে ফিরে এই তৃণমূল নেতাদের দিকেই বিদেশে টাকা পাচারের অভিযোগ করছে? দেখুন, আমরা দুর্নীতির বিরুদ্ধে, তবে সিবিআই, ইডি এখন ইলেকশনের সময় এসব বিজেপি এগুলো বাজারমাত করার জন্য করছে। নির্বাচনে বিজেপি হারছে এবং ওদের কোনো কর্মী নেই, পার্টির লোকজন নেই, যার ফলে ইডি সিবিআই দিয়ে এইসব করে মানুষের মনকে প্রভাবিত করার চেষ্টা করছে, এর ছাড়া কিছু না। দেখুন, রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং বিশ্বজিৎ দাসের 50 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। আবার আজকেই নিয়োগ দুর্নীতি মামলায় আরও 230 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ব্যবসায়ী প্রসন্ন রায় এবং প্রাক্তন এসএসসি কর্তা শান্তিপ্রসাদ সিনহার জমি, ফ্ল্যাট এবং সংস্থার অ্যাকাউন্টে থাকা যাবতীয় টাকা বাজেয়াপ্ত হওয়ার পর খুব জানতে ইচ্ছে করছে, যদি তদন্তে এরা দোষী প্রমাণিত হন তাহলে কি এই সমস্ত সম্পত্তি নিলাম করে বা যা নগদ টাকাগুলো পাওয়া যাবে সেগুলো চাকরি দুর্নীতিতে প্রতারিতদের মধ্যে বিলি করে দেবে কেন্দ্র, ঠিক যেরকম প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। আর এটাই তো মানে রাজ্যের বিজেপি কর্মীদের সঙ্গে কথাবার্তার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন। ওই রানিমা অমৃতা রায় তার সঙ্গে যেদিন ফোনে কথা বলেছিলেন তাকেও বলেছিলেন যে যারা চাকরির আশায় ঘুষ দিয়েছিলেন বা যারা টাকা দিয়ে কোনো রকম যাদের টাকা পয়সা গেছে আর কি দুর্নীতিতে, তাদের টাকা কিভাবে ফেরত দেওয়া যায় সেই রাস্তা তিনি খুঁজবেন, আইনি পরামর্শ নেবেন। মানে তৃণমূলের শাসনে দুর্নীতিতে আম জনতার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের রাস্তা তিনি খুঁজছেন, এটাই প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছিলেন সেই সময় ভোটের আগে। মানে এই সময়টায় প্রধানমন্ত্রীর আশ্বাস সেটা তো ওই গ্যারান্টির মতোই, তাই না? তাই টাকা পয়সা, জমি জমা, সম্পত্তি এগুলো বাজেয়াপ্ত হচ্ছে শুনলে কি মনে হচ্ছে জানেন তো, যে নিশ্চয়ই এই ব্যাপারগুলো মাথায় রেখেছে ইডি, সেই জন্যই বেশি বেশি করে টাকা পয়সা সেগুলোকে বাজেয়াপ্ত করছে। কারণ তারা তো জানে অনেক মানুষকে টাকা দিতে হবে, গরিব মানুষ, ভুক্তভোগীর সংখ্যা কম নাকি। কিন্তু তদন্ত শেষে যদি ইডি অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করতে পারে তবেই তো এই সমস্ত প্রশ্নগুলো আসবে। এবার ধরুন সেইটা হলো, মানে তারা তথ্য প্রমাণ সব পেশ টেশ করতে পারলো, তাহলে এই টাকাগুলো সিরিয়াসলি পাবো
কিন্তু এর আড়ালেও আরেকটা প্রশ্ন তো লুকিয়ে থাকছে, টাকা পয়সা সেগুলো সাধারণ মানুষ হয়তো পাবে ঠাবে আর কি, কিন্তু এর মধ্যে আর কে আছে, কার কার নাম জড়িয়ে আছে, শেষ পর্যন্ত কার কাছে পৌঁছানো যাবে তার ঠিকানাটাও কি কোথাও গিয়ে খুঁজে পাবে ইডি। তবে নিয়োগ এবং বাকি সব দুর্নীতিগুলোতে যেভাবে ইডির আইনজীবী যেভাবে রেশন নিয়োগ এই সমস্ত ক্ষেত্র নিয়ে যাবতীয় তথ্য প্রমাণ এবং বক্তব্যগুলো আদালতে পেশ করেছে, একের পর এক নাম এসছে। ওই ধরুন সেখানে প্রথমে জ্যোতিপ্রিয় মল্লিক, রেশনের দিক থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠকে শঙ্করাঢ্যর ঘনিষ্ঠকে তার চেনা ব্যবসায়ী বিশ্বজিৎ দাস, সেই টাকা পাচার করেছে। এবার এই পাশে চলে আসুন পার্থ চট্টোপাধ্যায়, তার সঙ্গে কোথাও গিয়ে লিঙ্ক হচ্ছে কার, প্রসন্ন রায়। এ পাশে রয়েছেন এসপিসির নাম, মানে এতগুলো নাম না, এগুলোর মধ্যে দিয়ে আসল কে তার ঠিকানা খোঁজাটা কি জটিল বলুন তো। এবং এই জটিল ঠিকানা খোঁজার জায়গাটাই ভাবতে গিয়ে খালি মনে হচ্ছিল এই সব পরপর নামের ঘনঘটা, এই সমস্ত থেকেই বোধহয় সুকুমার রায় লিখে গেছিলেন ওই ঠিকানা কবিতাটা, জানেন তো। আপনাদের যেটা দেখছিলাম, দেখতে দেখতে মনে হচ্ছিল যে একদম এক্স্যাক্ট তাই। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসের খুড়তো ভাই আদ্যানাথের মেশো, লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। এরকম অ্যাপ্রোপ্রিয়েট যোগাযোগ এবং নামের ঘনঘাটা, এর আড়াল থেকে সত্যি সত্যি কাউকে খুঁজে পাওয়া যাবে কি? আসল যার ওই মাথা বা ধেরেই দূর যেভাবেই ডাকুন, তার ঠিকানা খুঁজে কি পাওয়া যাবে? পাওয়াটা কিন্তু ক্রমশ আরও জটিল হবে, কারণ এখানেই সুকুমার রায় ওখানে থেমেছিলেন, এ তো চলছেই। এর মধ্যে এত নিয়োগ রেশন নিয়ে কথা বলছিলাম, তার মধ্যেই তো নতুন দুর্নীতির দরজা হাট করে খুলে গেছে, সেই জিটিএতে নিয়োগ দুর্নীতি। এবং এই জিটিএ বলে ভাববেন না যে ওখানে তো একটা অন্য আইন কানুন চলে, কিচ্ছু চলে না, ওটাও আমাদের রাজ্যেরই অন্তর্গত এবং আমাদের যাবতীয় যা আছে তার সঙ্গেই যুক্ত। এবং সত্যি কথা বলতে কি, এই গোটা বিষয়টা একটু বেশি মোটা দড়ি দিয়েই যুক্ত আমাদের সব কিছুর সঙ্গে, সরকারের সঙ্গে, প্রশাসনের সঙ্গে। সেটাকে অস্বীকার করার খুব একটা উপায় নেই, এবং কেন নেই সেটা বলতে গেলে আজ কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। এমনিতে দুর্নীতির অভিযোগ উঠলেই দেখেছি নেতারা বড্ড বেশি চঞ্চল হয়ে ওঠেন। এমনিতে তাদের কিন্তু এই জিটিএ নিয়ে তাদের হেলদোলটা একটু কম বলেই মনে হয়। কেন? একটা উত্তর হতে পারে যে এসএসসি বা টেট দুর্নীতির মতো এই দুর্নীতির প্রভাব সারা রাজ্যে পড়েনি, রাজ্যের একটা অঞ্চলেই দুর্নীতিটা হয়েছে। যারা প্রতারিত হয়েছেন বা দুর্নীতির সুযোগে চাকরি পেয়েছেন তারা একটা নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দা, অথবা এদের আরও সুনির্দিষ্ট করে বললে একটা লোকসভা কেন্দ্রের মধ্যেই এই দুর্নীতিটা হয়েছে। কিন্তু এটাও হতে পারে যে গোটা ব্যাপারটা সম্পর্কে বাকি সবার, জিটিএটার একটু হিসেব টিসেব অন্যরকম, তো ফলে বাকি সব দলের বাকি সবার ঠিকঠাক পরিষ্কার হয়তো ধারণা ছিল না, তাই সেইভাবে শোরগোল ফেলতে পারেনি। কিন্তু দুর্নীতির টাকার তো নাকি পাহাড় থেকে সমতলে নেমে এসেছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। তাহলে জিটিএ দুর্নীতি তো সারা রাজ্যের ইস্যু হয়ে গেল, তাই না? আমাদের ইস্যু হবে না সেটা? বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তারা অভিযোগ করেছেন যে জিটিএ দুর্নীতিতে নাকি রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক জড়িত। অরূপ বিশ্বাস তিনি জানিয়েছিলেন যে এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তিনি জবাব দেবেন, আর পার্থ ভৌমিক বলেছিলেন তিনি বিজেপি নেতাদের 7 দিন সময় দিচ্ছেন, তারা অভিযোগ প্রমাণ না করতে পারলে তিনি মানহানির মামলা করবেন। গতকালই নাকি সেই আইনি চিঠি তিনি পাঠিয়ে দিয়েছেন, সেরকমই দাবি করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। এবার তার প্রতিপক্ষ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, মানে অর্জুন সিং তিনি বলে দিয়েছেন একটাই তো মাত্র উকিলের চিঠি দিয়েছে, কোর্টে যাক, কোর্টে গেলে তিনিও নাকি সব তথ্য আদালতে ফাঁস করবেন। আমি শুধু একটাই, এই যে একটা ট্র্যাডিশনাল বক্তব্য নেতাদের আছে না, এটা আর তালকুল কিছুতেই খুঁজে পাই না, জানেন তো।
সবাই যদি সবটা জানেন, সব বিশেষ বিশেষ সময়, বিশেষ বিশেষ মুহূর্ত, এটার জন্য কেন বসে থাকেন? সব বলে দিলেই তো পারেন, সব লেটা চুকে যায়। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত। পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থ ভৌমিকের, তারও নাম হয়েছে। খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহাড় জেল থেকে বসে ইলেকশন লড়বেন। আমার নাম বলেছে, সেই জন্য আমি মানহানি মামলার চিঠি পাঠাচ্ছি। এটুকু আপনাকে আমি বলতে পারি। আমার লয়ারের সাথে কথা হয়ে গেছে। আইনি নোটিশ কি দিয়েছেন? উনি আমাকে একটা চিঠি দিয়েছি, তারপরে জবাব দিয়েছেন। উনি তো কোর্টে যাননি, আমি তো ওয়েলকাম করব উনি কোর্টে এলে, তাহলে আমার সব তথ্যগুলো দিতে পারবো। দেখুন, এই জিটিএ দুর্নীতির ক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটেছে যা অন্য দুর্নীতির তদন্তে সিরিয়াসলি ঘটেছে বলে তো মনে পড়ছে না। দেখুন, এই জিটিএ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে এফআইআর কে করেছে? ইডিও না, সিবিআইও না। এফআইআরটা করেছে তৃণমূল সরকারি, এবং তৃণমূলেরই কিছু নেতাকে দুর্নীতিতে অভিযুক্ত বলে সন্দেহ করেছে, তাদের নাম সেই জন্য এফআইআরে রয়েছে। তৃণমূলেরই লোকেদের, তৃণমূলের নেতাদেরই সন্দেহ করছে। এটা আগে কখনো দেখেছেন? এবং তাদেরই অভিযুক্ত করছে ডাইরেক্টলি, ফার্স্টেই। ও সেখানে ইডি সিবিআই কেউ আসেনি। হাইকোর্টে জিটিএতে নিয়োগ দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেওয়ার পরেই কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, প্রান্তিক চক্রবর্তীদের নামঠাম দিয়েই এফআইআরটা করা হচ্ছে। যদিও কুণাল ঘোষের দাবি যে তৃণমূলের ছাত্র নেতাদের মোটেও সন্দেহের চোখে দেখছে না রাজ্য, তাহলে এফআইআরে তৃণাঙ্কুর আর প্রান্তিকের মতো টিএমসিপি নেতার নামটা দেওয়া হলো কেন? এক্ষেত্রে তৃণমূলের রাজ্য সম্পাদকের যুক্তি হচ্ছে, যেহেতু দুটো উড়ো চিঠিতে এদের নাম ছিল, তাই জন্যই এই নামটা যোগ করে দেওয়া হয়েছে। আর যেহেতু রাজ্য পুলিশের এফআইআর, তাতে তৃণাঙ্কুর আর প্রান্তিকের নাম রয়েছে। এখানেই সুযোগ পেয়ে যাচ্ছেন বিরোধীরা। তাদের দাবি হচ্ছে তৃণমূল নেতারা নাকি সত্যি কথা বলছেন না। এই কারণটাই খুব ইম্পর্টেন্ট। জিটিএতে যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেটা নাকি আসলে প্রক্রিয়াগত দুর্নীতি নয়। মানে যে প্রক্রিয়াগত দুর্নীতিটা এই বাকি যে নিয়োগ দুর্নীতিগুলো, মানে টিচার নিয়োগ দুর্নীতি বা ওই কোথাও গিয়ে পুরো নিয়োগ দুর্নীতি, গ্রুপ ডি দুর্নীতি, এই যা অন্যান্য নিয়োগ সংক্রান্ত দুর্নীতি আমরা দেখেছি, সেগুলো সব প্রক্রিয়াগত দুর্নীতি। এটা কিন্তু তা নয়, এটা হচ্ছে সুপারিশগত দুর্নীতি, অর্থাৎ রেকমেন্ডেড করাপশান। কারণ রাজ্যের মন্ত্রিসভাকেই তো রেকমেন্ড করতে হয়েছিল। রাজ্যের মন্ত্রিসভা জিটিএতে প্রায় 1000 শূন্যপদ পূরণে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছিল। ফলে কোথাও গিয়ে এই দুর্নীতির দায় তো তাদের ওপর এসে পড়ছে, এবং তারা সেটা এড়াতে পারেন না বলেই তো দাবি করছেন বিরোধীরা। এটা যদি সত্যি হয় তাহলে তো খুব গোলমেলে ব্যাপার। ফলে সত্যিটা কি সেটা জানাটা খুব জরুরি হয়ে পড়েছিল, এবং আমাদের রিপোর্টাররা সেটা খোঁজ করতেও বেরিয়েছিলেন। এবং TV9 বাংলা খোঁজ খবর করে কি জেনেছে জানেন? এই জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা আগের থেকেই জানত শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা কমিশনারের নেতৃত্বে তদন্ত কমিটির রিপোর্টে এই দুর্নীতির উল্লেখ ছিল, যে রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরের মুখ্য সচিবের কাছে জমা পড়েছিল, এবং রিপোর্টে বলা হয়েছিল জিটিএর নিয়োগ দুর্নীতিতে সরকারি আমলা ও জনপ্রতিনিধিরা জড়িত। প্রশ্ন হচ্ছে, এত বড় দুর্নীতির কথা জেনে গিয়েও তাহলে কেন ব্যবস্থা নেয়নি রাজ্য? আমাদের ইস্যু তো এটা, তাই আমাদের জানার ইচ্ছে কিন্তু খুব প্রবল। কারণ মনে রাখবেন, এই জিটিএতে যে নিয়োগের দুর্নীতি হয়েছে সেই খবর সবার আগে সবার সামনে নিয়ে এসেছিলাম তো আমরাই। তাই আমাদের এই বিষয়ে সত্যিটা জানার ইচ্ছে বা তাগিদ সেটাও অন্যদের তুলনায় অনেক বেশি। প্রথম দফার ভোটের ঠিক 6 দিন আগে আরও এক পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ এবার পাহাড়ে। গত কয়েক মাস ধরেই দুর্নীতির অভিযোগটা করে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। জিটিএ দুর্নীতির আঁচ সেভাবে রাজ্য রাজনীতিতে পড়ছিল না যদিও। ঘটনা মোড় নেয় গত জানুয়ারিতে। 26শে জানুয়ারি 2024 শিক্ষা দপ্তরের কাছে একটা উড়ো চিঠি পৌঁছয়। চিঠির ভিত্তিতে তদন্ত শুরু করে শিক্ষা দপ্তর। সরকারি আধিকারিক পরিচয় দিয়ে ছদ্মনামে কেউ একজন চিঠি দিয়েছিলেন।
কি ছিল সেই চিঠিতে? সূত্রের খবর, 2018-19-এ জিটিএর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করা হয় ওই চিঠিতে। কোনো নিয়োগ প্রক্রিয়া ছাড়াই 800-র বেশি শিক্ষক পদে চাকরি দেওয়ার অভিযোগ করা হয়। 2021 সালের জুলাইয়ে আরও কয়েকজনকে নিয়োগ করা হয় বলে অভিযোগ করা হয়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই দুর্নীতি। বলা হয়, দুর্নীতিতে সক্রিয় ভূমিকায় বিনয় তামাং ও তৃণমূলের ছাত্র নেতাদের একাংশ নাকি জড়িত। পুরো চিঠিতে আরও অভিযোগ করা হয়, পাহাড় থেকে হাত বদলে নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছত কলকাতায়। টাকা নাকি ঘুরত কাউন্সিলর বুবাই বোস ও টিএমসিপি নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের গাড়িতে। হাবড়া তৃণমূল কাউন্সিলর বুবাই বোস জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি। অনলাইনেও টাকার লেনদেন হতো বলে চিঠিতে দাবি করা হয়। টাকা নাকি ঢুকত তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী সহ আরও কয়েকজনের অ্যাকাউন্টেও। যদিও তৃণাঙ্কুর ও প্রান্তিকের দাবি, সালে প্রান্তিক চক্রবর্তী স্নাতকোত্তর ছাত্র হাজরা ল কলেজের, রাজ্যের কোনো পদাধিকারী তখন নয়। তো আমি তো একদমই আমল দিতে নারাজ। অনেকের মতেই তৃণমূলে পার্থ চট্টোপাধ্যায় প্রায় ক্লোজ চ্যাপ্টার, কিন্তু তৃণাঙ্কুরের নাম? রাজ্য শিক্ষা দপ্তরের রিপোর্টে কোনো ছাত্র নেতার নাম নেই, কিন্তু মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে দুটি চিঠি, উড়ো চিঠি বা বেনামি চিঠি আমি ঠিক বলতে পারবো না, কোনো চিঠি এসেছিল, তাতে এদের নাম ছিল। এই চিঠিতে এদের নাম ছিল, সেই কারণে নিরপেক্ষভাবে পুলিশ, যেহেতু ওই চিঠি দুটোকেও ইনক্লুড করা হয়েছে তদন্তে, তাই সেই নামের উল্লেখ রয়েছে। আমরা কোনো রকম ভাবে দুর্নীতির সাথে আপোষ করি না। দলের সম্পূর্ণভাবে একটা জিরো টলারেন্স পলিসি আছে, সে যে কেউ নাও তার বিরুদ্ধে নেওয়া হবে, আমি হলে আমার বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা হয়। বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন, কিন্তু তার অনেক আগেই তো তদন্ত হয়েছিল। প্রশ্ন হলো, তারপরেও এতদিন কেন অপেক্ষা? কোর্টের নির্দেশের পর কেন এফআইআর? দুর্নীতি করবে তৃণমূল থাকবে না, তা কখনো হয়? আমি রসগোল্লা খাবো, সেখানে চিনি থাকবে না, তা কি কখনো হয়? আজকে তৃণমূলে এবং বিজেপিতে যারাই আছে, তারাই নিয়োগ দুর্নীতিতে, সে পুলিশের হোক, দমকলের হোক, ফায়ার ব্রিগেডের হোক, তোমার শিক্ষকের হোক, সে যে কোনো স্কিম ওয়ার্ক হোক, সবেতেই দুর্নীতি করেছে। আসলে দুর্নীতি নিয়ে ইদানিং নেতাদের এত কথা বলতে শুনেছি না, যে মাঝে মধ্যে সব কিছু মনে হয় একটু অন্য দিক থেকে ভেবে দেখা দরকার। আমরা সবাই এই সমস্ত দুর্নীতির ইস্যুগুলো নিয়ে যখন মাথা ঘামাচ্ছি আর হিসেব করছি আর কোন কোন সেক্টরে দুর্নীতির অভিযোগ ওঠাটা বাকি রয়েছে, তখনই আমাদের অজান্তে এই রাজ্যটা কি অন্য একটা দিক থেকে আমাদের কোথাও গিয়ে দুশ্চিন্তাগ্রস্ত করে দেওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমরা বুঝতে পারিনি সত্যি আমাদের অজান্তে এই রাজ্যটা সত্যিই কি জঙ্গিদের নিরাপদ জায়গায় পরিণত হয়েছে। 1 মার্চ বেঙ্গালুরু রামেশ্বরম কাফে, সেখানে বিস্ফোরণ হয়েছিল, আর সেই ঘটনায় অভিযুক্ত 2 আইএস জঙ্গি তারা কোথায় গ্রেফতার হয়েছে জানেন? আমাদের এখানে দীঘা থেকে। যে এনআইএকে সকাল বিকেল বিজেপির হাতের পুতুল বলে আক্রমণ করেন তৃণমূল নেতারা, সেই এনআইএর সঙ্গেই হাতে হাত মিলিয়ে আব্দুল মাথিন আর মুসাফির হুসেন নামে এই 2 জঙ্গিকে আজ দীঘার থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। দীঘার ভালো পাবলিসিটি হয়েছে জানেন তো, যে এখন ছুটি কাটানোর জন্য দীঘায় আপনি আমরা তো যাই, এমনকি আইএস জঙ্গিরাও যায়। এখন এইভাবে গোটা ব্যাপারটা দেখা যেতে পারে। দেখুন, গ্রেফতারির অভিযানটা এতটাই গোপন ছিল যে কাকপক্ষীও নাকি টের পায়নি, কিন্তু একবার যখন জঙ্গি ধরা পড়ার খবরটা জানাজানি হয়ে গেছে, তখন কিন্তু আর কোনো কিছু লুকো ছাপা রাগ ঢাক কিচ্ছু থাকেনি, একদম ওপেন খোলাখুলি সেই কোথাও গিয়ে কৃতিত্ব নেওয়ার জন্য টানাটানির জায়গাটা শুরু হয়ে গেছে। এবং দোষারোপ, সে পাল্টা দোষারোপ সেটাও আছে। বিরোধীরা বলছে তৃণমূলের আমলে এ রাজ্য জঙ্গিদের সেফ হোম বা নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এই অভিযোগের সপক্ষে তারা খাগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে গত কয়েক বছরে এই রাজ্যে কোথায় কোন জঙ্গি ধরা পড়েছেন তার সব লিস্টি বার করছেন, আর তৃণমূল পাল্টা বলছে এসব অপপ্রচার। এবং মুখ্যমন্ত্রী আজ বলেছেন যে এনআইএর কাছ থেকে খবর পাওয়ার 2 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ যেভাবে ওই 2 জঙ্গিকে গ্রেফতার করলো, তার থেকে বোঝা যাচ্ছে রাজ্যের পুলিশ কতটা সজাগ, সতর্ক এবং দক্ষ। খেয়াল করে দেখুন, সেই এনআইএ, সেই পুলিশ, খবরটা কিন্তু এনআইএই দিয়েছিল। মানে এইভাবে গোটা ব্যাপারটা এক পেশে
এটা কি আপনি ধরতে পারবেন? কিন্তু তার থেকেও বড় কথা, কোথাও গিয়ে এই এনআইএর সঙ্গে যুক্ত বিষয়ে রাজ্য পুলিশের যে কৃতিত্ব পাওয়াটা দরকার বা তাকেও সমানভাবে তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে, এই প্রচার করাটা এই মুহূর্তে বোধহয় ভীষণ দরকার। কারণ ব্র্যান্ড বিল্ডিং, ব্র্যান্ড ইমেজ, এই বিষয়গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এটা সিপিএম করতো, মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। ওদের একটা ছেলে আছে বেশি ফোড়ন কাটে, ফোড়নবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, লক্ষ্ণৌ হলো কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। বিরোধীরা যাতে রাজ্যের গায়ে কালি ছেটাতে না পারে তাই হয়তো মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশকে কোথাও গিয়ে এতটা আপ করে দিলেন, এত কৃতিত্ব দিলেন। কিন্তু কয়েকটা প্রশ্ন কি এড়িয়ে যাওয়া গেল? এই বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিরা কেন আমাদের রাজ্যকেই শেল্টার হিসেবে বেছে নিল? দীঘা পৌঁছানোর আগে ওই 2 জঙ্গি নাকি কলকাতার 2টো হোটেল, একটা লেনিন সরণির আর একটা ইকবালপুরের, এই 2 হোটেলে বেশ কিছুদিন ধরে তারা ছিল, এটাই তো অভিযোগ। এবং ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে কলকাতার 2 হোটেল এবং দীঘায় কি করে দিনের পর দিন লুকিয়ে রইল এই 2 সন্ত্রাসবাদী। ভোটের আগে দীঘার মতো পর্যটন কেন্দ্র থেকে 2 জঙ্গি, যারা আইএসের মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে যুক্ত বলে অভিযুক্ত, তারা গ্রেফতার হলো। তারা কি এ রাজ্যকে স্রেফ থাকার জায়গা হিসেবেই বেছে নিয়েছিল, নাকি ওই বেঙ্গালুরুর মতো বাংলাতেও কোনো নাশকতার ছক ছিল? এই প্রশ্নগুলোর উত্তর কি ওই রাজনৈতিক দোষারোপ আর পাল্টা দোষারোপের আড়ালে হারিয়ে যাবে? এ রাজ্যের বাসিন্দা হিসেবে এই প্রশ্নটা কিন্তু আমরা করতে পারি, কারণ আমরা এ রাজ্যের বাসিন্দা হিসেবে কতটা নিরাপদ সেটা নিয়ে প্রশ্ন তো আমাদেরই তুলতে হবে। সেটা না হয় তুললাম না, কারণ আমরা জানি যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর নথিতে কলকাতা বারবার দেশের নিরাপদতম শহরের মর্যাদা পেয়েছে। তাই আমাদের প্রিয় শহর বা আমাদের প্রিয় রাজ্যকে ঘিরে আমরা না হয় কোনো প্রশ্ন মনের মধ্যে রাখলামই না, কারণ এটা নিয়ে কোনো সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেলে না খারাপ লাগে। অ্যাটলিস্ট একটা জায়গায় তো শোনা যাচ্ছে, সেটা নিয়ে বিরোধীদের অনেক বক্তব্য আছে। তারা বলে যে রাজ্য তথ্য দেয় না বলেই স্লেটটা পরিষ্কার থাকে। কিন্তু যাই হোক, যে কারণেই হোক, ওই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে তো আমাদের একটা পরিষ্কার স্লেট আছে, সেটাতে না হয় দাগ টাগ না কাটলাম না। কিন্তু যতটা কষ্ট মুখ্যমন্ত্রীর হয় ততটাই দুঃখ কিন্তু আমাদেরও হয়। কেন বারবার তাহলে এ রাজ্যটা জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠছে, এটা জানা কিন্তু আমাদের কর্তব্য, আমাদের ইস্যু। আশা করি রাজ্য প্রশাসনের কর্তারাও তারা জানতে চাইবেন যে এ রাজ্যকে কেন বারবার এই জঙ্গিরা ব্যবহার করছে। এনআইএ তার স্টেটমেন্টে প্রশংসা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশকে যে আমরা এদের খুঁজছিলাম। তারপরে যখন পশ্চিমবঙ্গ পুলিশকে বলার পরে তার 2 ঘন্টার মধ্যে ধরাও পড়েছে, তাই প্রশংসাও করেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ খুব ভালো কাজ করেছে। কিন্তু আরেকটা নিশ্চয়ই এই প্রশংসার পরে এখনও দেখছি যে ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য নেতৃত্ব মানে হিংসে আর কি বলবে, জ্বলে পড়ে মরছে এবং নানাবিধ অনেক ঘটনাগুলোকে নিয়ে এসে তারা কিন্তু এই প্রশংসাকে খাটু করার চেষ্টা করছে। এনআইএ কিন্তু প্রশংসা করেছে। আমাদের প্রশ্ন, গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী কি বিন্দু বিসর্গ কিছু জানতেন? রাজ্য পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এত তৎপর, তাহলে গত মাসে যখন ফুটপ্রিন্ট পাওয়া গেল তখন রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারলো না কেন? নাম ভাড়িয়ে ভুয়ো পরিচয়পত্র দিয়ে যখন তারা দীঘার হোটেলে পর্যন্ত উঠল, তাও কেন দীঘা থানার স্ক্যানারে এলো না? যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি নির্দিষ্টভাবে তাদের ট্র্যাক করে ধরতে যাওয়ার জন্য অপারেশন লঞ্চ করে, তখনই এই 2 জঙ্গি ধরা পড়ে। তার ফলে কার্যত বোকার মতো এই 2 জঙ্গিকে ধরার ক্ষেত্রে কৃতিত্ব দাবি করছেন
এই চাপানোতর দোষারোপ পাল্টা দোষারোপের মধ্যে নাই ঢুকলাম, কারণ ওই বললাম এগুলোর আড়ালে আমাদের নিরাপত্তার প্রশ্নটা কোথাও থামাচাপা পড়ে যাবে কিনা আমরা জানি না, ওই ভুলে না ঢোকাই ভালো, ঢুকলাম না। কিন্তু একটা মজার জায়গা আছে, খেয়াল করে দেখুন শশী পাজা তিনি যে বক্তব্যগুলো রাখছেন তাতে কিন্তু বারবার এই রাজ্য পুলিশের জন্য এনআইএর দেওয়া সার্টিফিকেটের কথা তিনি তুলে ধরছেন, মানে প্রশংসা করেছে এনআইএ, এটা একটা বড় ব্যাপার। কিন্তু সেই এনআইএ যারা দুদিন আগে আক্রান্ত হয়েছিল, সেই এনআইএ যারা ওই অভিযান করার পর থেকে বারবার তারা ভারবাল আক্রমণ হোক, ফিজিক্যালটা ছেড়েই দিন, মানে তাদের উদ্দেশ্য তাদের দক্ষতা সব কিছু রাজ্য প্রশ্নের সামনে ফেলে দিয়েছিল। কি সহজে কত চটপট পরিস্থিতিটা বদলে যায়, তাই না? আচ্ছা, এই যে পরিস্থিতিটা বদলে গেল তার প্রভাব ভোটে কতটা পড়বে? মানে এই যে ধরুন ভোটের আগে রাজ্য থেকে 2 জঙ্গি ধরা পড়লো, এটাকে কেন্দ্র করে ভোটের কোন অঙ্কটা গুলিয়ে দিতে চাইবেন বিরোধীরা? নতুন করে ধর্মীয় মেরুকরণে একটা সুযোগ কি বিজেপির নেতারা পেয়ে গেলেন? কিন্তু সেটা করতে গেলেও তো আবার অন্য সমস্যা আছে। খেয়াল করে দেখুন, রাজ্যের 30% সংখ্যালঘু ভোট, যা তৃণমূলের অন্যতম বড় শক্তি, এবং সেটা ইভিএমে যদি তৃণমূলের প্রার্থীদের নামের পাশেই ঐক্যবদ্ধ হয়ে পড়ে তাহলে তো তৃণমূলেরই পোয়া বাড়ো। তাই তাতে ভাঙন ধরানোর চেষ্টা কি বিজেপি সহ বিরোধীদের করতে হবে না, এবং সবাইকে মিলে করতে হবে যাতে সেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়, নাহলেই তো মুশকিল। সেটারই কিছু কিছু লক্ষণ কিন্তু আসছে আর কি, মানে নজরে পড়ছে। হাওড়া লোকসভা কেন্দ্র থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এজাজ আহমেদ নামে এক নির্দল প্রার্থী। নির্দল হিসেবে দাঁড়িয়েছেন, কিন্তু এজাজ নাকি আসলে ওই আসাউদ্দিন ওয়াইসির মিমের সদস্য। অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায় সংখ্যালঘু ভোটটা ভাগ করে মিম বিজেপিকে সুবিধা করে দেয় বলে কংগ্রেস সহ বিরোধীরা তো রেগুলার অভিযোগ করে, এবং তৃণমূল তারাও কিন্তু এক্ষেত্রে একই অভিযোগ করছে এবং বলছে যে মিমের সদস্য এজাজকে নাকি ভোটে দাঁড় করিয়েছেই বিজেপি, তারাই বুড়ো ব্যবস্থা করেছে। হাওড়ায় মুসলিম ভোট আছে সেটা কিন্তু সবাই জানে, এবং সেটা খুব কম নয়, 21.9%, মানে প্রায় 22% আশেপাশে। মানে এই ভোটটা যদি একজোট হয়ে কোনো একটা পকেটে জমা পড়ে, যাদের পকেটে জমা পড়বে তারা তো ভোটে নিশ্চিতভাবে এগিয়ে থাকার আশা করতেই পারেন। তৃণমূল কি তাই এই মিম নেতার নির্দল হয়ে ভোটে দাঁড়ানোটাকে দেখে সিঁদুরে মেঘ দেখছে? এজাজের দাবি কিন্তু অন্য। তিনি যথারীতি বলেছেন তিনি আগে মিম করতেন, এখন করেন না, এখন নির্দল। নির্দলদেরও যে ভোটের বাজারে একটা দল আছে সেটা তার নতুন করে বলে দেওয়ার কোনো দরকার নেই, বরং আমাদের ইস্যু সেটাই পরিষ্কার করে বলে দেওয়াটা ভালো। এই নির্দলের পেছনে কোনো দলের সমর্থন আছে কি না সেটা জানা। তৃণমূল যতটা জোর গলায় বলছে এরা এজাজের পেছনে বিজেপির সমর্থন আছে, এজাজ ততটাই জোরের সঙ্গে বলছেন তিনি একাই 100। মানে গত 2 টার্মে প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ায় কোনো উন্নয়ন না করাতেই নাকি তিনি ভোটে দাঁড়াতে বাধ্য হয়েছেন। আচ্ছা, উন্নয়নের প্রতি এরকম প্যাশন এটা হাওড়া কেন, গোটা রাজ্যের মানুষ এটা কি কখনো দেখেছেন? सबका साथ, सबका विकास, सबका विश्वास, ये तो एक नारा है उनका, बल्कि इनका सारा का सारा बात झूठ है। और जो है इस बार जो है मुसलमान जो है हम बिल्कुल जानते हैं कि बीजेपी को बिल्कुल वोट नहीं देगी, और उन लोगों को वोट नहीं देगी जो मुसलमान का वोट लेके धोखा दिया सेकुलर के नाम। বঞ্চনার ভিত্তিতে কেউ যদি কোনো রকমভাবে আওয়াজ তুলে থাকেন আমি অবশ্যই তাকে স্বাগত জানাবো, কারণ হাওড়া সম্পূর্ণভাবে বঞ্চিত। হাওড়ার মানুষ সংখ্যা গুরু মানুষও যেরকমভাবে বঞ্চিত প্রতারিত, সংখ্যা লঘু মানুষও সেরকমভাবে বঞ্চিত প্রতারিত। इसमें कोई फ़र्क नहीं पड़ेगा, कोई কিছু হবে না, কিচ্ছু যায় আসে না আমাদের, কারণ এসব ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যারা করে থাকে এদের কোনো ঠিক নেই। এরা কখনো মিম করে, কখনো আইএসএফ করে, কখনো কোন দল করে, কোনো ঠিক নেই। দেখুন, উন্নয়নকে ইস্যু করেই তো ওই ঘাটালের ভোটে লড়ছেন তৃণমূল প্রার্থী দেব। এবার উন্নয়ন বলতে কি? উন্নয়ন বলতে প্রতি বছর এই বর্ষায় ঘাটালের মানুষ তারা যে জলে ডুবে যান, সেটারই কতটা জলে ডুববেন তারই তারতম্যটা হচ্ছে এখানে উন্নয়নের মাপকাঠি আর কি। সেখান থেকে যতটা উঠতে পারেন, যতটা ভেসে থাকতে পারেন, সেটাই হচ্ছে উন্নয়ন বা উত্তরণ। 2014 থেকে ভোটে দাঁড়াচ্ছেন তো, ফলে দাঁড়াতে দেব শিখে গেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের মতো উন্নয়নের গাজর
এটা এই কেন্দ্রে কেন, অন্য কোনো কেন্দ্রে এরকম নির্দিষ্ট এত বড় গজর আর কিছু নেই। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের প্রতিশ্রুতি দিয়ে আগের দুটো ভোটে তিনি জিতেছেন, এবারের ভোটটাও সেই একই প্রতিশ্রুতি সামনে রেখে লড়ছেন। তবে এবার দেবের প্রতিশ্রুতি হচ্ছে যে কেন্দ্র যদি মাস্টার প্ল্যানটা রূপায়ণের জন্য টাকা খরচ নাও করে তাহলে রাজ্য সরকার টাকা দিয়ে দেবে। এটা বলতে পারছেন কারণ দেবকে পাশে দাঁড় করিয়ে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এটা একটা প্রত্যেকটা জিনিসেরই একটা অন্যরকম স্টাইল থাকে, তো সেরকম দেব একদম কোথাও গিয়ে গাজরটা নিশ্চিত করেই ভোটে দাঁড়িয়েছেন। তার আগে দাঁড়াবেন না বলে একটা প্রবল প্রচার চলেছিল, তুমুল জল্পনা শুরু হয়েছিল, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই দেব নাকি ভোটে লড়তে রাজি হয়েছেন। মন বদলেছেন, তবে গাজরটা বদলাননি। দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। ঘাটালের মানুষের যে কষ্টটা, কোথাও যেন আমাকে দিদি এবং অভিষেক সেই প্রমিসটা করেছেন, এই ঘাটালে যে 70 বছরের যে সমস্যাটা, ঘাটাল মাস্টার প্ল্যান, সেইটা কোথাও যেন এবারে কেন্দ্র সরকার যে লড়াইটা আমরা করছি, কারণ এটা বিশাল বিশাল কোটি টাকার জিনিস, তারা তার পাশে থাকবেন এবং কেন্দ্র সরকার যদি না করে তো সেই দায়িত্বটা রাজ্য সরকার নেবে। এবং এরপরে আর কিছু বলার থাকে না আমার। দেখুন, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হোক, এটা আমরা চাই, মন প্রাণ থেকে চাই এবং বিশ্বাস করতে চাই যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন, একটু আগে বলছিলাম এগুলো নির্বাচনী গাজর, কিন্তু ধরে নিচ্ছি এই গাজরগুলো না, এগুলো একটা সত্যিকারের কর্মসূচি এবং আলটিমেটলি সত্যিকারের উন্নয়ন হবে। কারণ এটা তো সাধারণ মানুষের বিষয়, সেই বাম আমল থেকে এই ঘাটালের মানুষের কাছে এটা একটা বড় ইস্যু। ঘাটালের মানুষ কিন্তু বলছেন শুধু মাস্টার প্ল্যান নয়, এরকম অনেক প্রতিশ্রুতি নাকি তাদের সাংসদ পূরণ করতে পারেননি। তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে কনকপুরের সেতু। 2020 সালের 27শে জানুয়ারি দেব কনকপুরে কেঠিয়া খালের একটা ব্রিজের শিলান্যাস করেছিলেন। কথা ছিল কংক্রিটের ব্রিজ হবে, কিন্তু শিলান্যাসের পর কাজ এক ফোঁটাও হয়নি। তাই কনকপুরের মানুষ তারা এই মাসের সাঁকো পেরিয়ে যাতায়াত করেন। 4 বছরে যেখানে বাঁশের সাঁকো কংক্রিটে পরিণত হতে পারলো না, সেখানে আবার এই যেটা 4-5 বছরে হওয়ার কথা আছে, সেই মাস্টার প্ল্যানটা এবার হয়ে যাবে, এটা আশা করাটা একটু বেশি হয়ে যাচ্ছে কি? সমস্যা মানে প্রতিদিন এটার প্রায় এপাশে তো প্রায় মানে 15-16 খানা গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত, মেন রাস্তা এটা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এখানে পারাপার করতে হয়। দেখুন, গত লোকসভা নির্বাচন যখন 2019 হয়েছিল, সেই সময় দেব মহাশয় এসেছিলেন এবং এখানে এসে শিলান্যাস করে গিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ 5 বছর কেটে গেল, আবার লোকসভা ভোট আসছে, এই পোল হচ্ছে না। হয়েছিল আজ থেকে আগে আগামী লোকসভায় শিলান্যাস হয়েছিল, দেব। আচ্ছা, আজ পর্যন্ত কোনো হয়নি। সে লোকসভা ভোট, আবার এই লোকসভা ভোট এসছে, আবার নতুন করে হয়তো ওনারা প্রতিশ্রুতি দেবেন। কনকপুর ব্রিজ ঘাটালেতে উনি তো টাবাগেরিয়া ব্রিজের সামনে গিয়ে বলেছিলেন এই ব্রিজ না করতে পারলে উনি ভোটেই দাঁড়াবেন না, কিন্তু ভোটে দাঁড়িয়ে পড়েছেন উনি। মানুষ ওইখানে আপনার সবঙ্গেতে গিয়েছিলেন কাটাখালি ব্রিজ, সেখানে মানুষ জিজ্ঞেস করেছে আপনি তো বলেছিলেন 5 বছর আগে কাটাখালি ব্রিজ বানিয়ে দেবেন, কিন্তু করেননি, তো বলছে ওটা মানুষ ভূঁইয়াকে বলুন, আমি জানি না। এইটা আমি উদ্বোধন যেটা করেছিলাম সেটা দ্বিতীয় আসতে দেরি হবে, সেটার জন্য ফান্ডটা যে এমপি ল্যাট থেকে সেটা একদম। আচ্ছা, সেই এখন এই ব্রিজটা বাজেট হয়ে গেছে 10 থেকে 12 কোটি টাকা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি সেটা বিরোধী দল তো বিরোধ করবেই, যে কোনো জিনিস তাদের তো তাই জন্য নাম দেওয়া হচ্ছে বিরোধ। আর আমার মনে হয় এটা নির্বাচনের সময় এটা নির্বাচনের ভাষা, কীভাবে দেবকে ছোটো করা যায়, কারণ এখনও কোনো পার্সোনাল আক্রমণ করেও কিছু পাচ্ছে না, তদন্ত ইডি সিবিআই নিয়েও ওরা কিছু পাচ্ছে না, তো কোথাও যেন আমার মনে হয় কি এবার ওরা লেগেছে আর কি। দেবের দাবি হচ্ছে 10 থেকে 12 কোটি টাকা খরচ হবে বলে নাকি ব্রিজ তৈরিতে দেরি হচ্ছে। আচ্ছা, দুটো জিনিস জাস্ট জানতে ইচ্ছে করছে, এই টাকার অঙ্কের ওপর কি প্রতিশ্রুতির ভবিষ্যৎ নির্ভর করে? মানে এই যে গোটা বিষয়টায় যদি খরচটা 10 থেকে 12 কোটি না হয় 10 থেকে 12 হাজার টাকা হতো,
তাহলে হয়তো জনগণ নিজেরাই করে নিত, কারুর প্রতিশ্রুতির ভরসা থাকতো না। সেটা নয় বলেই তো তাদের কারুর ওপর ভরসা করে থাকতে হচ্ছে, ভোট দিতে হচ্ছে। এই ঘাটালের ব্রিজ তৈরির খরচ উত্তরবঙ্গের ঝড়ে বিধ্বস্তদের ক্ষতিপূরণের থেকে কম না বেশি সেই হিসেবটা করা হয়নি। তবে ঘাটালে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলেও কিন্তু জলপাইগুড়িতে প্রতিশ্রুতিটা রক্ষা হয়েছে, তৃণমূল রক্ষা করেছে। ওই ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর জন্য ইতিমধ্যেই নাকি আর্থিক সাহায্য পাঠানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী আজ আলিপুরের দুয়ারের সভা থেকে ঘোষণা করে দিয়েছেন এই টর্নেডো দুর্গতদের বাড়ি তৈরির জন্য প্রথম ধাপে 1,20,000 টাকা দেবে তার সরকার, তারপর ধাপে ধাপে আরও দেবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিশ্রুতির পরেই আজ সন্ধ্যায় বার্নিশ গ্রামে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের সাথে তিনি কথাবার্তা বলেছেন, তিনি তাদের বলেছেন যে প্রতিশ্রুতি পূরণের স্বপ্ন ভোট মেটার মধ্যেই তারা পূরণ করার চেষ্টা করবেন আর কি, বাকি যা যা দিয়ে ঠিয়ে দেওয়ার আর কি, আর তারপর তো অবশ্যই দেবেন। মোদ্দা কথা, কোথাও গিয়ে জলপাইগুড়ির ওই বিধ্বস্ত মানুষগুলো একটু আশার আলো দেখছেন। তবে তার মধ্যেই তারা একটা অকল্পনীয় সাহায্য পেয়েছেন। ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যে চট জলদি ওই যাদের আর কোনো রকম ভিন্ন কিছু বলার দায় নেই যে নির্বাচন কমিশন কি বলবে ও কি বলবে, তারা নিজেরা এগিয়ে এসছেন। তারা একদল বৃহন্নলা, তারা সঞ্চয়ের টাকা জমিয়ে মশারি, মাদুর, খাবার দাবার কিনে তারা ওখানে পৌঁছে দিয়েছেন। আস্থা ওয়েলফেয়ার সোসাইটি বলে তাদের একটা সংস্থা আছে, সেই সংস্থার তরফ থেকে তারা ওই সমস্ত জিনিসপত্র ময়নাগুড়ির বাসিন্দাদের হাতে তুলে দিয়েছেন। বৃহন্নলাদের এই উদ্যোগ আমরা কিন্তু অন্য চোখেই দেখছি। আজকে আমরা এনাদের বাড়ির থেকে খুশি হলে, বিয়ে হলে, বাচ্চা হলে আমরা নিয়ে খেয়েছি। আজকে ওনাদের দুর্দিন এসছে, ঠাকুর কার কখন কি দেখায় কেউ বলতে পারে না। ওনাদের দুর্ভিক্ষর দুর্দিন এসছে, আমাদের সামান্যতম কিছু নিয়ে আমরা ওনাদের পাশে দাঁড়াতে পেরেছি, আর চেষ্টা করবো যেন আরো দাঁড়াতে পারে। ব্যবহার খুব ভালো লাগলো, এনারা খুব মানে দয়াশীল, মানে এনাদের তো আত্মা বড়, কিন্তু যতটুকু মানে দেওয়ার কত লোককে দিবে ভেবে যা দিয়েছে এটাতেই আমরা খুশি। ভূপেন হাজারিকা সেই কবে গিয়েছিলেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। জলপাইগুড়ির এই বৃহন্নলারা প্রমাণ করলেন গানটা এখনও অনর্থক হয়ে যায়নি। নেতারা যখন মানুষের পাশে দাঁড়াতে ঢাকঢোল কাঁসর ঘণ্টা পেটান, তখন চুপিসারে এই ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোকে সাহায্য করেছে এই বৃহন্নলা সমাজ। তাদের সীমিত ক্ষমতা নিয়েই মানুষের পাশে দাঁড়িয়েছেন তো যতটা ক্ষমতা আছে তাই নিয়েই দাঁড়িয়েছেন। এবার যখন এরকম আমরা যে ইস্যুগুলো তুলি না, সেগুলো যখন দেখি সাধারণ মানুষই, আপনার আমার মতো সাধারণ মানুষই সার্থক করে তুলছেন, তখন মনে হয় সত্যি তো মানুষের পাশে দাঁড়ানোর এই চেষ্টাটা সার্থক, আমাদের তাগিদও বেড়ে যায় অনেকটা। আশা করি এই সমস্ত দেখে নেতারাও কাজের মতো কাজ করতে একটু উৎসাহ পাবেন।